আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রোহানুজ্জামান। আমি বুয়েটের দ্বিতীয় বর্ষে এখন ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো তোমাদের সাথে আজকে আমার যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, প্রথম পত্রের সপ্তম অধ্যায়। তো পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আমরা কেমিস্ট্রি যে বইটা আছে ওখানে অনেক কিছুই পড়ছি। পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে বোরের মডেল, রাদারফোর্ডের মডেল, অনেক কিছু ওখানে পড়ছি। তো এগুলো হচ্ছে বেসিক নলেজ যেটা আমরা কেমিস্ট্রি থেকে অলরেডি গেইন করে আসছি। এরপরে যদি আমরা ফার্দার একটা জিনিসের দিকে তাকাই, লাইক মানে আমরা তো অ্যাটমের গঠন দেখেছি, তাই না? অ্যাটম বলতে একটা পরমাণুর গঠন দেখেছি। এখন এই পরমাণু আরেকটা পরমাণুর সাথে কিভাবে আচরণ করে, তাদের উপর চাপ প্রয়োগ করলে, তাদের উপর ফোর্স প্রয়োগ করলে, সেটা আজকে আমাদের দেখার বিষয়। তো আমরা একটা বস্তু কল্পনা করি, যে বস্তুটা লেটস সে এরকম একটা চারকোনা। তো এর মধ্যে তো প্রচুর অ্যাটম থাকে। অ্যাকচুয়ালি আমরা অ্যাটম কখনো দেখতে পারি না, বাট যদি আমরা একদম মলিকুলার লেভেলে চলে যাইতে পারতাম তাহলে দেখতে পারতাম যে এখানে ছোট ছোট প্রচুর পরিমাণ অ্যাটম এইভাবে সজ্জিত আছে। ঠিক এইভাবে অ্যাটমগুলো কি আছে, সজ্জিত আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাটমগুলো তারা নিজেদের মধ্যে কেমন আচরণ করে। তারা কি পরস্পরের সাথে মারামারি করে, নাকি পরস্পরের সাথে সম্প্রীতি সম্প্রদায় গঠন করে, নাকি এই জিনিসটা একটু বোঝার বিষয়। মানে অ্যাটমটা অনেকটা মানুষের মতোই, যে মানুষ যেরকম একটা সমাজে একসাথে সম্প্রীতির মধ্যেও থাকে, অনেক সময় দেখা যাচ্ছে কোনো কারণে তারা বিবাদও সৃষ্টি করে। তো অ্যাটমের ধর্মেও ওরকম একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো তুমি যদি একটু জিনিস খেয়াল করো, আমি এতগুলো অ্যাটম না নিয়ে শুধুমাত্র দুইটা অ্যাটম তাদের মধ্যে কেমন বৈশিষ্ট্য দেখা যাবে সেটা একটু দেখি। লেটস সে এখানে এতগুলো অ্যাটম নাই, আমরা যদি শুধুমাত্র দুইটা অ্যাটম নিয়ে কথা বলি। এটা ধরো একটা লোহার পাত, এটা হচ্ছে একটা লোহার পাত। এই লোহার পাতে দুইটা অ্যাটম আছে, একটা এখানে একটা অ্যাটম আছে, একটা এই বরাবর একটা অ্যাটম আছে। এখন আমি যদি এদের দুইজনকে পরস্পরের কাছ থেকে দূরে নিয়ে যাইতে চাই, মানে লেটস সে আমি এদেরকে ফোর্স দিলাম, ফোর্স দিয়ে কি করলাম, এই অ্যাটমটা এখানেই থাকলো, একে একটু সরিয়ে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এদের মধ্যে কি হবে? মূলত যখন আমি এখান থেকে ফোর্স দিয়ে বা বল প্রয়োগ করে আমি তাকে সরাচ্ছি, তখন এ চাইতেছে যে না, আমি আবার নিজের অবস্থায় ফিরে আসি। আর আরেকটা পরিস্থিতি হইতে পারে যে আমি চাইতেছি যে এদেরকে দূরে না সরিয়ে এদেরকে আরো আরো কাছে দিয়ে দিব। এদের যে পরিস্থিতি আছে, স্বাভাবিক পরিস্থিতি আছে, তার থেকে আরো কাছে দিয়ে দিব। আমি দুইটা পরিস্থিতি ট্রাই করে দেখলাম, তাদেরকে দূরে সরানোর ট্রাই করলাম, তাদেরকে কাছে আনারও ট্রাই করলাম, কিন্তু দুই পরিস্থিতিতেই তারা কাছেও আসতে চায় না, দূরেও যাইতে চায় না। তারা একটা নির্দিষ্ট পজিশনে স্থির থাকতে চায়। তার মানে অ্যাটম, আমাদের যদি কোনো একটা বস্তু থাকে তার মধ্যে যে অ্যাটম সজ্জিত থাকে তারা একটা নির্দিষ্ট ফিক্সড দূরত্বে থাকে। এটা এক একটা মেটাল বা এক একটা ধাতু অধাতু এদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। ধরো আয়রনের ক্ষেত্রে এই দূরত্বটা যতটুকু হবে, কোবাল্টের ক্ষেত্রে ওই দূরত্বটা অন্যরকম হইতে পারে। এখন এই দূরত্বটাকে আমরা সাধারণত আর নট দিয়ে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে সেই দূরত্ব যেই দূরত্বে থাকলে দুইটা অ্যাটম পরস্পরের মধ্যে স্টেবল থাকে। তার মানে তুমি যদি এই আর নট দূরত্বের ডান পাশে নিয়ে যাও, সে আনস্টেবল হবে। আর নট দূরত্বের এই পাশে নিয়ে আসলে সে সে আবারও আনস্টেবল হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে দুই আনস্টেবিলিটির কারণ কিন্তু আলাদা। দেখো, যখন আমি এইটাকে দূরে নিয়ে যাচ্ছি তখন কাছে আসার কারণ কি? যখন দুইটা বস্তু কাছে আসতে চায় তার মানে কি, পরস্পরকে আকর্ষণ করতে চায়। আর যখন দুইটা বস্তু পরস্পর থেকে দূরে যাইতে চায়, পরস্পর থেকে বিকর্ষণ হইতে চায়। তার মানে আমি যখন দুইটা অ্যাটমকে পরস্পর থেকে দূরে সরাইতেছি, তার মানে তারা পরস্পরকে আকর্ষণ করতেছে। তার মানে কি, এদের মধ্যবর্তী আকর্ষণ বল বেড়ে যাইতেছে। আর যখন তাদেরকে কাছে আনতেছি তখন এদের মধ্যবর্তী বিকর্ষণ বল বেড়ে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করলাম,
এই পয়েন্টে এই পয়েন্টে কোনো প্রকার বল ছিল না, মানে এই পয়েন্টে আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের মান কিন্তু সেম। দেখো তুমি যদি একটু খেয়াল করো যে এই পয়েন্টে এর যে আকর্ষণ বল, আকর্ষণ এফ, অ্যাট্রাকশন আর এফ রিপালশন, যদি খেয়াল করি এই দুইটা সেম হইলে কি হইলো যে একটা রিপালস করতেছে আর একটা অ্যাট্রাক্ট করতেছে, দুইটা ফোর্স যদি সমান হয় তাহলে এইটা পরস্পরকে মিনিমাইজ করে তো ওই জায়গায় সেম হয়ে থাকবে। তো বিষয়টা হচ্ছে এই আর নট দূরত্বে, মূলত আর নট দূরত্বে কি হয়, আর নট দূরত্বে অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্স হচ্ছে সেম হয়। এই থেকে আমরা একটা অ্যাটমের গ্রাফ ড্র করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন গ্রাফ। তো চলো একটু দেখে আসি, এটা তোমাদের সেলুসারের বইতে দেখতে পাবা। এই যে লেটস সে এইটা হচ্ছে আর নট দূরত্ব, এইটুকুকে আমরা বলতেছি আর নট, ঠিক আছে। এখন এই আর নট দূরত্বে কি দেখলাম, এই আর নট দূরত্ব হচ্ছে সবচেয়ে স্টেবল পর্যায়। এই পর্যায়ে কি হয়, অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্স কি হয়, সেম হয়। তো আমরা অ্যাকচুয়ালি রিপালশনকে পজিটিভ ধরার কারণে রিপালশনকে ওয়াই অক্ষের পজিটিভ সাইডে দিয়ে থাকি, আর অ্যাট্রাকশনকে নেগেটিভ ধরি, এই জন্য ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে দিই। তো উপরে হচ্ছে রিপালশন ফোর্স আর নিচে হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, বিকর্ষণ আকর্ষণ। এখন তুমি যদি চিন্তা করে দেখো যে আমি আর থেকে যখন দূরে যাইতেছিলাম, এটা হচ্ছে অ্যাটমের দুইটা অ্যাটম, এই যে এখানে একটা অ্যাটম ছিল আর এইখানে একটা অ্যাটম ছিল। তো আমি যখন এই অ্যাটমকে দূরে সরাই নিতেছি, মানে কি এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা চেঞ্জ করতেছি, এই চেঞ্জ করা আর নট থেকে যখন বেশি যাইতেছিল তখন অ্যাট্রাকশন বাড়তেছিল, আর আর নট থেকে যখন কমতেছিল তখন রিপালশন বাড়তেছিল, ঠিক আছে। তো এই গ্রাফটা কেমন দেখাবে, যে আর নট থেকে দূরে যাইতেছি, অ্যাট্রাকশন বাড়তেছে, অ্যাট্রাকশন বাড়া মানে মাইনাসের দিকে মান বাড়া, তো সেইটা কেমন দেখাবে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অ্যাট্রাকশন এইভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। আর যদি খেয়াল করো রিপালশন কি হইল, রিপালশন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি হইবে, বাড়বে। এখন এই যে আমি একটা জিনিস বলছি এখানে, যে অ্যাট্রাকশন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্তই বাড়বে, তারপরে কি হবে, ও আবার কমা শুরু করবে। কেন কমবে, তুমি একটু জিনিস খেয়াল করো, তোমরা হচ্ছে কুলম্বের সূত্র পড়ছো 9-10-এ। কুলম্বের সূত্র কি পড়ছো, F is equal to C Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো অ্যাকচুয়ালি কি হয়, যে দূরত্ব বাড়লে এই আর এর মান বেশি হইলে তো এফ এর মান কি হবে, আর এর মান বেশি হইলে এফ এর মান কমবে। তার মানে যখন দূরত্ব বাড়তেছে তখন এই অ্যাট্রাকশন ফোর্স ধীরে ধীরে কমে যাবে। তো বিষয়টা হইতেছে যে তোমার অনেক সময় মনে হইতে পারে যে কি হইলো ভাই, আমাদের তো যদি এইটাই মানতে হয় যে এখানে দূরত্ব বাড়লে আমাদের হচ্ছে ফোর্স কমবে, তাহলে এখানে ইনিশিয়ালি এটা বাড়লো কেন। তো বিষয়টা হচ্ছে আমরা যে সিস্টেমগুলো ডিজাইন করি, যেই সিস্টেমগুলো আমরা বলে থাকি, সেগুলো সাধারণত আইডিয়াল কেসের জন্য। আইডিয়াল কেস বলতে সেটা একদম আদর্শিক, সেটার কোনো ভুল ত্রুটি নাই, কিন্তু প্রকৃতিতে প্রত্যেকটা পয়েন্টে এমন আদর্শিক ল মেনে চলা আসলে সম্ভব না। যেমন আদর্শ গ্যাস তত্ত্বে তোমরা পড়েছো যে দুইটা মলিকিউল পরস্পরকে আকর্ষণবিহীন হইতে হবে, কিন্তু দুইটা মলিকিউল বাস্তবে পরস্পর আকর্ষণবিহীন হইতে পারে না। তো বাস্তবতার জন্য, বাস্তবে আসলে আমরা দেখতে পাবো যে তারা প্রথমে প্রচুর পরিমাণ একে অপরকে আকর্ষণ করবে, তারা একে অপর থেকে দূরে সরে যাইতে চাবে না, কিন্তু তাদেরকে যখন প্রচুর দূরে সরাই ফেলা হবে তাদের মধ্যে সেই বন্ডটা ভেঙে যাবে। তো যখন সেই বন্ডটা ভেঙে গেল, আস্তে আস্তে তাদের মধ্যকার আকর্ষণটাও চলে গেল, এই আর কি। এখন এখান থেকেই আমরা এই যে একটা বস্তুর মধ্যে যখন আমরা টান দিতেছি, তারপরে চাপ দিতেছি, দুইটাই করতেছি, তো দুইটার মধ্যে তার তার যেই ইনার ভেতরে এক প্রকারের শক্তি জমা হইতেছে। আমরা ওই যে পড়ছি না কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে, যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে তার যদি গতি না হইলে তাহলে সেটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বিভব শক্তি, তার মানে এর মধ্যে কোনো একটা, মানে এই যে শক্তিটা আছে সেটা নিশ্চয়ই বিভব শক্তি রূপে
সঞ্চিত হচ্ছে? কারণ আমি তো বল প্রয়োগ করতেছি। তো এই যে বিভব শক্তির ডায়াগ্রাম এখন আমরা আঁকার চেষ্টা করব যে কি হয়। তো দুইটা অ্যাটম যখন r দূরত্বে আসে, এরা কত দূরত্বে আসে? r0 দূরত্বে আসে। এখন দেখো r0 দূরত্বে থাকা মানে কি, তারা সবচেয়ে বেশি স্টেবল। আর স্টেবল পর্যায়ে কি হয়, বিভব শক্তি সবচেয়ে কম হয়ে থাকে। ঠিক আছে, তো বিভব শক্তি কম, বিভব শক্তি কি স্কেলার রাশি, তো শক্তি কম মানে তুমি ধরো এখানে একটা এমন একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টে, এটা একটা র্যান্ডম পয়েন্ট হইতে পারে, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। এখন গ্রাফ থেকে তুমি আসলে বলতে পারবে না সেটা কোন পয়েন্ট, বাট আমি একটা র্যান্ডমলি এই আর এর ঠিক নিচে যে কোনো একটা পয়েন্ট তুমি ধরতে পারো। তো এখন কি হইল, এখান থেকে যেই বিকর্ষণের কারণে কি হবে, শক্তি সঞ্চিত হবে। তো শক্তি সঞ্চিত হওয়া মানে কি, আস্তে আস্তে যখন তুমি চাপ দিতে থাকবা তখন আস্তে আস্তে কি হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব কমতে থাকবে। দেখো আর মানে কি মধ্যবর্তী দূরত্ব, তো মধ্যবর্তী দূরত্ব যখন কমাইতেছো দেখো তাদের মধ্যবর্তী ইউ এর মান, ইউ মানে হচ্ছে বিভব শক্তি বাড়তেছে। তো আমি এটাকে আবার ইউ দিয়েও প্রকাশ করতেছি, ইউ মানে হচ্ছে বিভব শক্তি। তো আমি এটাকে আসলে একটু ভুল আঁকছি, যেটা একে টাচ করা উচিত না, অ্যাকচুয়ালি কাছাকাছি যাবে, টাচ করবে না আর কি, এটা কাছাকাছি যাবে এইভাবে। ঠিক আছে, এখন আকর্ষণ বলের কারণে কি হবে, তার মধ্যে আকর্ষণ বলের কারণে তুমি যখন এই দুইটাকে দূরে সরাবা তারা চাবে যে কাছে আসতে, এই কারণে তাদের মধ্যে আবার শক্তি সঞ্চিত হবে। মানে কোনো কিছু যদি শক্তি সঞ্চিত না হয়, তুমি ছেড়ে দেওয়ার পরে ও কিন্তু তার আগের অবস্থানে ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তো এখানে যখন এটা ঘটতেছে তুমি দেখো, যখনই দূরে নিয়ে যাচ্ছ আস্তে আস্তে শক্তি সঞ্চিত হচ্ছে, বাট কি হইতেছে, শক্তি সঞ্চিত হওয়া মানে এই দেখো শক্তি সঞ্চিত হওয়া মানে দেখো এখানে শক্তির মান কি মাইনাস না, -3, লেটস এটা -3। তুমি অনেক সময় বলতে পারো বা এখানে তো শক্তি কমতেছে মনে হইতেছে, বাট এখানে তো -3, তো আর এখানে কি -2 না, তো -3 বড় না -2 বড়, নিশ্চয়ই -2 বড়। তার মানে আমি যখন এখান থেকে উপরের দিকে যাইতেছি শক্তি আসলে কিন্তু বাড়তেছে, শক্তি কিন্তু বাড়তেছে। ঠিক আছে, তোমার হয়তো দেখে মনে হইতে পারে শক্তি কমতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হইতেছে, বাড়তেছে। ঠিক আছে, তো আমাদের এইটা হলো মূলত বিভব শক্তি। এই যে তুমি যে কালো দাগটা দেখতে পারতেছো, কালো দাগটা হইতেছে বিভব শক্তির গ্রাফ, আর আমি এটাকেও সাদা করে দিতেছি। এই যে এইটা টোটালটা হইতেছে তোমার, সাদা লাইনটা হইতেছে তোমার বলের গ্রাফ, আর এটা হইতেছে তোমার এই যে এই লাইনটা বরাবর, এই যে ডটটা থাকবে এই লাইনটা বরাবর, এটা হইতেছে তোমার বিভব শক্তির গ্রাফ। তো এই গ্রাফটা একটু বোঝা ইম্পর্টেন্ট, বাট তোমার পরীক্ষায় এখান থেকে কোনো কোশ্চেন আসে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা তোমার হায়ার স্টাডিজে বারবার কাজে লাগবে, কিন্তু এটা জাস্ট একটু নলেজ থাকার জন্যই। তো এরপর যে টপিকটা আসে সেটা হইতেছে আমাদের এই যে আকর্ষণ বিকর্ষণের কারণে, মানে তারা কি দূরে নিয়ে গেলে কাছে আসতে চায়, কাছে নিয়ে গেলে দূরে আসতে চায়। এর মধ্যে ধরো যে তুমি এই যে একে এখানে ধরে এখান থেকে টান দিলে, টান দিয়ে একে এখানে নিয়ে আসলে, এখানে আছে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে কি করবে, সে আবার এখানে ব্যাক করবে। তো এই যে ব্যাক করতেছে, এই ব্যাক করার একটা মানে এটাকে আমরা একটা সংজ্ঞা দিছি, মানে পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো তুমি যদি দেখো যে আমি যখন টান দিতেছি সেইখানে ব্যাক করার চেষ্টা করতেছে, আবার চাপ দিলেও সে এখানে ব্যাক করার চেষ্টা করতেছে, তো এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। তার মানে কি, একটু আমরা তো এখানে মলিকিউলার লেভেল বা অ্যাটমিক লেভেলে আলোচনা করছিলাম। আমি যদি একটা রাবারের ক্ষেত্রে চিন্তা করি, তোমরা একটা রাবার চিন্তা করে দেখো তো, তোমার হাতে একটা রাবার দিছি, সেই রাবারকে তোমরা টান দিলে এই বরাবর, এটা এই পাশে ধরে রেখে এই পাশে টান দিলে, টান দেওয়ার পরে কি হইলো, টান দেওয়ার পর ছেড়ে দিলে সাথে সাথে সে চলে আসলো। এই যে চলে আসার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এখন তুমি যদি দেখো যে ইস্পাত, ইস্পাত বলতে স্টিল যেটাকে বোঝায়, স্টিলের ক্ষেত্রেও কিন্তু ইলাস্টিসিটি আছে। লেটস সে তুমি একটা স্টিলকে টান দিলে, এখন ভাই বলতে পারো যে ভাই স্টিল তো টান দিতেই পারবো না, কারণ স্টিলের যে মানে এত
শক্তিশালী একটা ম্যাটেরিয়াল, তাদেরকে টান দিয়ে লম্বা করা আমার পক্ষে সম্ভব না। অ্যাকচুয়ালি সেটা সঠিক যে তুমি অ্যাকচুয়ালি এখানে যে এফ পরিমাণ, ধরো 10 নিউটন বল দিয়ে একে যেই পরিমাণ সরাইতেছো, এই এফ ইজ ইকুয়াল টু 10 নিউটন বল দিয়ে কি কিন্তু সেই পরিমাণ সরানো সম্ভব না। তুমি একটা হাইড্রোলিক কোনো একটা প্রেসে যাও, প্রেসে যে তাকে প্রেস করো, দেখবা যে সে কম্প্রেস হওয়া শুরু করবে, মানে একসাথে হওয়া শুরু করবে। তার মানে কি, তখন অ্যাকচুয়ালি তোমার যে বলটা দরকার তুমি সেটা দিতে পারতেছো না। কিন্তু তুমি যদি মেশিন বা রোবটের সাহায্যে এই বলটা দিতে প্রোভাইড করতে পারো, ইস্পাতও কি করবে, একটু পরিমাণ সরে গিয়ে আবার ব্যাক করবে। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে ওই যে একটা সীমা দেখছিলাম, যেখানে কি হয়, তাদের মধ্যবর্তী আর কোনো আকর্ষণ থাকে না, তারা আর ফিরে আসতে চায় না। তুমি দেখো ওই যে আমরা একটা গ্রাফের যেটা দেখছিলাম কত লাস্ট স্লাইডে একটু খেয়াল করো, এই পয়েন্টে কি হয় যে এর বাইরে যদি আমি নিয়ে যাই তাদেরকে, এই বাইরে যদি পয়েন্টে নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে এরা আর পরস্পরের প্রতি আকর্ষণ ফিল করবে না, তারা আর ফিরে আসতে চাইবে না। তার মানে এই রেঞ্জটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ, যে তুমি যখন টানতেছো তখন একটা নির্দিষ্ট রেঞ্জ পরে সে আর ফিরে আসতে চায় না। কেন চায় না? দেখো তুমি একটু বাস্তবতার সাথে যদি চিন্তা করো, তুমি একটা রাবারকে দুই দিক ধরে টানতেছো, লম্বা হইতেছে, সে ওই পয়েন্টে চলে গেছে, যাওয়ার পরে একসময় কি হইলো, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে কি হবে, তুমি তো আর সেটাকে আর কাছে আনতে পারবা না, ছিঁড়ে গেলে তো আর কাছে আনা যাবে না। তো ওই যে জিনিসটা, ওটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে? তো আমরা একটু গ্রাফের মাধ্যমে সেটাকে দেখতে পারি যে যদি আচ্ছা, গ্রাফটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের, তার আগে আরেকটা জিনিস বলে নিই। তো এখন তোমাদের এই যে বল প্রয়োগ করতেছো, লেটস সে এটাকে একটা ফিক্সড পয়েন্টে তুমি রেখে দিছো, এইটাকে ফিক্সড করে দিছো কোনো জায়গায়। তো এইটার একটা লেন্থ আছে, আর এইটা ফোর্স অ্যাপ্লাই করতেছো। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে বোঝাই, ধরো এটা একটা তার, এটা আমি এই ভিউতে দেখতেছো, এটা সাইড ভিউ থেকে দেখতেছো। এখন তুমি যদি এটার ইন্টারসেকশন ভিউ অর্থাৎ টপ ভিউ থেকে দেখবা যে এটা তারের মাথা দেখতে অনেকটা এইরকম গোল। তো এইটাকে বলা হয় তোমার প্রস্থচ্ছেদ, ঠিক আছে? প্রস্থচ্ছেদ মানে প্রস্থ বরাবর কেটে ফেললে যেই ক্ষেত্রফলটা পাওয়া যায়, সেই ক্ষেত্রফলকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো তোমার এখন এই ক্ষেত্রফলকে আমরা লেটস সে এ দিয়ে ডিনোট করলাম। তো এই এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, এটা কোথায়, এটা এর সামনে, এই যে এই জায়গায়, এটা আমরা দেখতে পারতেছি না এই ভিউ থেকে। তো তাহলে বিষয়টা কি, যে আমাদের যখন এই রকমের ঘটনা ঘটে তখন দুইটা কেস ঘটে। একটা হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়, আরেকটা হইতেছে তার মধ্যবর্তী একটা প্রত্যয়নী বলের সৃষ্টি হয়। তো প্রত্যয়নী বল মানে কি, যে তারা চাচ্ছে যে তারা যাবে না, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে না, একে বলা হয়েছে প্রত্যয়নী বল। তো এই যে বস্তুর উপরে কোনো বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি, তখন তার একক ক্ষেত্রফলে যে বাধাদানকারী বল সৃষ্টি হচ্ছে, এই একক ক্ষেত্রফলে বাধাদান সৃষ্টিকারী বলকে আমরা বলতেছি পীড়ন। আর এই যে এর যে দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, ধরো এখান থেকে আমি টান দিলে এটা একটু ধরো সামনের দিকে এগিয়ে আসবে না, একটু সামনের দিকে চলে যাবে। তো এই সামনের দিকে যখন চলে যাবে, তখন এইটার দৈর্ঘ্য ধরো ছোট হাতের এল দিয়ে প্রকাশ করলাম। তো এই যে ছোট হাতের এল, এই যে পরিমাণ পরিবর্তন হইল এই এল এর সাপেক্ষে, সেটাকে আমরা বলবো বিকৃতি। তো একটু যদি ভালো করে আমরা দেখতে চাই বিকৃতি আসলে কি, আমরা আবার পীড়ন বিকৃতি একটু সংজ্ঞায়িত করি, যে আমরা বলতেছি যে একক ক্ষেত্রফলে বস্তুতে উদ্ভূত প্রত্যয়নী বল, ঠিক আছে? তো একক ক্ষেত্রফল আমাদের এই ক্ষেত্রফলের জন্য কি হইতেছে, এফ বল, মানে আমরা যে পরিমাণ বল দিব সেই পরিমাণ বল প্রত্যয়নী সৃষ্টি হবে। তো আমরা এফ পরিমাণ বল দিতেছি, সেই এফ পরিমাণ বলই প্রত্যয়নী বলই আমাদের ফিরে আসবে। তো এখন এই যে একক ক্ষেত্রফলে, তো এ ক্ষেত্রফলের জন্য এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের জন্য সৃষ্ট প্রত্যয়নী বল কি হবে, এফ বাই
এটাকে বলা হচ্ছে পীড়ন। পীড়ন। আর বিকৃতি কি জিনিস? বিকৃতি হচ্ছে বস্তুর একক মাত্রায় পরিবর্তন। মানে তুমি বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করার কারণে এল দৈর্ঘ্যের একটা বস্তু ছোট হাতের এল পরিমাণ বেড়ে যাইতেছে। এটা কি? এল পরিমাণ বেড়ে যাচ্ছিল। তো তার একক মাত্রা অর্থাৎ একক দৈর্ঘ্যের জন্য 1 মিটারের জন্য লেটসে 1 মিটারের জন্য তার কি হবে? এল বাই বড় হাতের এল। তো এটাকে বলা হইতেছে কি? বিকৃতি। এখন আমরা যখন এই যে দুইটা জিনিসকে সরাইতেছি একটা থেকে একটা দূরে, তার মানে এটা হচ্ছে বিকৃতি। আর যে বলটা উদ্ভূত হইতেছে একক ক্ষেত্রফলে সেটাকে বলতেছি আমরা পীড়ন। তাহলে এই যে পীড়ন আর বিকৃতি হুকের সূত্র অনুসারে আমরা একটু জানার চেষ্টা করি যে হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন বিকৃতির সমানুপাতিকটা কি? কেমন হয় যে তুমি এই পাশ বরাবর বিকৃতি বলতে ওই যে আমি সরাইতেছি কণাকে, তো এই পাশ বরাবর আমরা বিকৃতি দিলাম আর এই পাশ বরাবর পীড়ন দিলাম। পীড়ন মানে এফ বাই এ। তো এফ বাই এ অ্যাকচুয়ালি কিন্তু চাপ, তাই না? আমরা গত ক্লাসে পড়ে আসছি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। পীড়ন অনেকটা চাপের একক, ঠিক আছে? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ বলতে পারো। তো এই বরাবর তুমি যখন বিকৃতি করতেছো, লেটস সে এইখান থেকে এতটুকু সরাইলা, মানে টান দিচ্ছ আস্তে আস্তে, এটা কিভাবে বাড়তে থাকবে? হুক বলতেছে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। সমানুপাতিক বলতে কে বোঝাচ্ছে? যে হুক বলতেছে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তো এখান থেকে আমরা জিনিসটা কি লিখতে পারি? যেহেতু সমানুপাতিক সেহেতু লিখতে পারি যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো হুক যেহেতু বলতেছেন যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তো সমানুপাতিক থাকলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি। এখন তুমি এইটাকে বিকৃতিটাকে ওই পাশে নিয়ে যাও, নিয়ে গেলে কেমন দেখাবে? বিকৃতি পীড়ন ইজ ইকুয়াল টু বিকৃতি গুণ ধ্রুবক। এখন বিকৃতি কোন অ্যাক্সিসে আছে? এক্স অ্যাক্সিসে আছে। আর এটা কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে আছে। আর ধ্রুবকটা লেটসে ধরো এম। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এই গ্রাফটা তোমরা পড়ছো না ম্যাথমেটিক্সে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স গ্রাফটা যখন পড়ছো তখন কিন্তু গ্রাফটা একটা সরলরেখার গ্রাফ হয়। তো এইটা কি হবে? সরলরেখার গ্রাফ হবে। তো একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এই সরলরেখার গ্রাফ থাকবে। তারপরে কি হবে? যে আস্তে আস্তে সেটা আর সরলরেখা থাকবে না, এইটা দেখতে অনেকটা এমন হবে। চলো একটু বোঝার চেষ্টা করি যে এইটা আসলে কি বোঝাইতেছে। দেখো, এই যে এই পয়েন্ট পর্যন্ত আর এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আরেকটা, আর এটা হচ্ছে, তো এই রিজিয়নটাকে বলা হয় নেকিং। এটাকে বলা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে, এই টোটালটাকে বলা হচ্ছে ইলাস্টিক। এটাকে বলা হচ্ছে প্লাস্টিক। এই টোটালটা। আচ্ছা, তো দেখো এখন কি হইল? এখানে কি হইলো যে প্রথমে সমানুপাতিক হারে বাড়বে, এই পর্যন্ত বাড়বে, এই রিজিয়নটা কিন্তু ইলাস্টিক বা স্থিতিস্থাপক রিজিয়ন। তারপরে কি হবে? তারপরে কিছুক্ষণ পর্যন্ত সে ইলাস্টিক রিজিয়নে থাকবে, কিন্তু সেটা সমানুপাতিক হারে বাড়বে না। এটা একটা বাস্তব মেটালের ক্ষেত্রে আমি বলতেছি। তারপরে কি হবে? সেইটা আরো ফার্দার যখন বল প্রয়োগ করা শুরু করবা তখন প্লাস্টিক ডিফরমেশন শুরু হবে। তার মানে কি? প্লাস্টিক ডিফরমেশন মানে কি? তাকে যদি ছেড়ে দাও, ইলাস্টিক মানে কি বোঝার চেষ্টা করো, তুমি যদি একে ছেড়ে দাও সে আবার এই পথে ব্যাক এসে এখানে এসে থেমে যাবে। কিন্তু প্লাস্টিক ডিফরমেশনে কি হবে? সে এই পর্যন্ত আসার পরে
কি হইল, সে যখন তুমি ছেড়ে দিবা সে কি করবে, সে এই পথে ব্যাক করবে, এই পথে ব্যাক করবে। তো সে যখন জিরোতে পৌঁছাবে দেখো তখন তার কিছু বিকৃতি কি থাকলো, থেকে গেল। তখন জিরোতে যাওয়ার পরে তার কিন্তু বিকৃতি থেকে গেল। এই বিকৃতির পরিমাণ তুমি হিসাব করে দেখতে পারবে প্লাস্টিক ডিফরমেশন কতটুকু হয়েছে। এখন দেখো এই পয়েন্টকে আমরা বলি নতিবিন্দু। এরপরে যে প্লাস্টিক শুরু হয়, প্লাস্টিক তো চলতেছে, এখান থেকে প্লাস্টিক চলতেছে, প্লাস্টিক প্লাস্টিক এই পর্যন্ত এসে সর্বোচ্চ সর্বোচ্চ যে পরিমাণ হচ্ছে বল সে নিতে পারে, এই পয়েন্টটাকে বলা হয় অসহ ভার। এটাকে বলা হয় অসহ ভার, অসহ ভার বলা হয়। এখন তারপরেও যদি তুমি বিকৃতি ঘটাইতে থাকো সেইটার নেকিং হইতে থাকে। নেকিং মানে কি, তুমি যদি একটা রাবারকে টান দিতে থাকো দেখবা যে আস্তে আস্তে মাঝখানে চিকন হইতে থাকতেছে। তো এই যে চিকন হওয়া একটা গলার মতো সৃষ্টি হওয়া, গলা দেখো মাথায় একটু একটা শেপ আছে, মাঝখানে চিকন, আবার বডি আছে। তো এটাকে কি বলা হইতেছে, নেকিং বলা হইতেছে। তার মানে কি একটা গলার মতো অঞ্চল ক্রিয়েট হইতেছে। তো এটা হওয়ার পরে কি হইলো, আলটিমেট পয়েন্টে যে সে ব্রেকডাউন করলো। তো এইটা মূলত আমাদের প্রথম, আবার বলছি, এই লাল যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা বলতেছি ইলাস্টিক। ইলাস্টিক রিজিয়নের সুবিধা কি, ইলাস্টিক রিজিয়নে তুমি যেই পয়েন্টেই ছেড়ে দাও না কেন সে তার আগের অবস্থানে ফিরে আসতে পারবে। প্লাস্টিক রিজিয়নে কি হবে, সে ফিরে আসবে ঠিকই। প্লাস্টিক রিজিয়নের এই যে এই পার্টটাতে কি হবে, এই যে এই পার্টটাতে সে ফিরে আসবে ঠিকই, কিন্তু তার মধ্যে কিছু পরিমাণ বিকৃতি রয়ে যাবে। এই যে এই পরিমাণ, কি পরিমাণ বিকৃতি রয়ে যাবে, এই যে এই পরিমাণ বিকৃতি রয়ে যাবে। এরপরে সে যখন এই পয়েন্টে আসবে এরপর থেকে সে আর ফিরে আসবে না। এই যে প্লাস্টিক রিজিয়ন, এটাও প্লাস্টিক রিজিয়ন ছিল, আর এই পুরো সবুজটাও প্লাস্টিক রিজিয়ন। তো এই পুরো সবুজটার জন্য কি হবে, এইটা সে আর কখনো ফিরে আসবে না। আর আমাদের অসহ ভার যেটা পড়ে থাকি, সে অসহ ভার হচ্ছে এইটা, সরি অসহ ভার বলবো না, এটা হচ্ছে অসহ পীড়ন। ঠিক আছে, যেহেতু আমরা এই পাশে পীড়ন হিসেবে ডিনোট করছি, তখন মানে এই পয়েন্টটা হচ্ছে অসহ পীড়নের পয়েন্ট। অসহ পীড়ন কি, অসহ পীড়ন হচ্ছে সেই সরি 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 কোথায় গেল, আচ্ছা। তো অসহ পীড়ন হচ্ছে সেই পীড়ন যার পরে, অসহ পীড়ন, অসহ পীড়ন কি, যার পরে বস্তুটা ব্রেকডাউন করে, যতটুকু ভর দেওয়ার পরে বস্তুটা ব্রেকডাউন করে তাকে বলা হইতেছে অসহ পীড়ন। এখন আমরা কিছু বেসিক জিনিস জানি যে কোনো বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর সেই ধর্ম যেই ধর্মের কারণে বস্তু তার নিজের অবস্থানে ফিরে আসতে চায়। আবার কি বললাম, যে স্থিতিস্থাপকতা হইল বস্তুর সেই ধর্ম যেই ধর্মের কারণে সে তার নিজের অবস্থানে ফিরে আসতে চায়। এখন পৃথিবীতে কি এমন কোনো বস্তু সম্ভব যেই বস্তুকে তুমি বল প্রয়োগ করে ডিফর্ম করছো আর সে সেই ফর্মেই থেকে যাবে? এমন কি কোনো বস্তু সম্ভব? অথবা এমন কি কোনো বস্তু সম্ভব যেই বস্তুকে তুমি ডিফর্ম করছো বাট সে পূর্বের অবস্থায় একদম হুবহু সেইভাবেই ফিরে এসেছে? এমন কি বস্তু সম্ভব? তোমাদের কোশ্চেন এখনই উত্তর দিব অবশ্যই, বাট তোমরা একটু চিন্তা করো কিছুক্ষণ। তো এরপরে আরেকটা কি, যে তুমি যদি বল প্রয়োগ করে বস্তুতে কোনো প্রকার ডিফরমেশন হবে না, মানে বল প্রয়োগ করতেছো সে ওইভাবেই রয়েছে, ঠিক আছে? এমন কি কোনো বস্তু সম্ভব কিনা তোমরা একটু চিন্তা করে দেখো। তো আসলে যদি বাস্তবভাবে চিন্তা করতে চাও, এই তিনটা ক্যাটাগরির একটাও এক্সিস্ট করে না, কিন্তু এই তিনটা ক্যাটাগরির কাছাকাছি এক্সিস্ট করে। কাছাকাছি যদি চিন্তা করতে চাও, হ্যাঁ আংশিকভাবে তারা এক্সিস্ট করে, কিন্তু পূর্ণ নমনীয়, মানে পূর্ণ নমনীয়, আমরা যে বইটাতে টার্ম দেখি আমাদের হচ্ছে যে নমনীয় মানে বলা হয় প্লাস্টিক, ঠিক আছে? বাংলা ট্রান্সলেশন যখন করছে তখন এরা প্লাস্টিক মানে হচ্ছে নমনীয় বলা হইতেছে, ঠিক আছে? আর ইলাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপক বলা হইতেছে। ইলাস্টিক মানে হইতেছে স্থিতিস্থাপক। আর যখন তোমার হইতেছে পূর্ণ পূর্ণ দৃঢ় বস্তু বলা হচ্ছে, তাকে বলা হইতেছে রিজিড বডি, ঠিক আছে? এই তিনটা টার্ম আমরা
এখন পরিচিত হব। তো বিষয়টা হচ্ছে পৃথিবীতে নমনীয় বস্তু সম্ভব, পৃথিবীতে স্থিতিস্থাপক বস্তু সম্ভব, পৃথিবীতে দৃঢ় বস্তু সম্ভব, কিন্তু আমি যে সামনে একটা কথা লিখছি পূর্ণ দৃঢ়, পূর্ণ দৃঢ় কখনো সম্ভব না। স্থিতিস্থাপক সম্ভব হইলেও পূর্ণ স্থিতিস্থাপক সম্ভব না, পূর্ণ নমনীয় সম্ভব না। তুমি একটু চিন্তা করে দেখো, পৃথিবীকে এমন কোনো কি বস্তু আছে যে তুমি বল প্রয়োগ করছো, সেটা ওই ফর্মেই থেকে যাবে, মানে একটু বিন্দুমাত্র চেঞ্জ হবে না? এমন কি হওয়া সম্ভব? সে তুমি যেই পয়েন্টেই বল প্রয়োগ করো না কেন, যত প্রেশারই প্রয়োগ করো না কেন, তুমি তুমি কিন্তু দেখবা আলটিমেটলি সে কিছুটা হইলেও ব্যাক আসার চেষ্টা করবে। তো কিছুটা হইলেও তো ব্যাক আসতেছে, তার মানে আংশিকভাবেও সে আসতে চায়। তো পূর্ণ স্থিতিস্থাপক পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ নমনীয় মানে প্লাস্টিক, মানে সে যেই ফর্মে থেকে নিয়ে গেছে ওই ফর্মেই থাকবে, তাকে বলা হয় প্লাস্টিক ফর্ম, প্লাস্টিক ডিফরমেশন আর কি, মানে নমনীয় নমনীয় বস্তু বলা হয় অ্যাকচুয়ালি। তো নমনীয় বস্তু আসলে পূর্ণ নমনীয় বস্তু সম্ভব না, পূর্ণ নমনীয় বস্তু কখনোই সম্ভব না, কিন্তু নমনীয় বস্তু সম্ভব। যেমন তুমি একটা কাদা নাও, কাদা দিয়ে তুমি হচ্ছে কাদা একটু বড় করো, দেখবা যে কাদাটা ওই ফর্মেটেই থেকে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ নমনীয় না, কারণ কাদা নিজেরাও কি করে আস্তে আস্তে কাছে আসার চেষ্টা করে। তারপরে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে কি হইতে পারে, ধরো ইলাস্টিক একটা রাবারকে তুমি টান দাও, টান দেওয়ার পরে সে আবার নিজের অবস্থায় ফিরে আসবে। কিন্তু একেবারে কিন্তু পৃথিবীতে কোনো বস্তু একবার যদি আমি ডিফর্ম করি, সে পূর্বের অবস্থানে এক্স্যাক্টলি ফিরে আসতে পারে না, কিছুটা পরিমাণ হইলেও অণু পরমাণুতে ডিফল্ট থেকে যায়। এই কারণে স্থিতিস্থাপক বস্তু সম্ভব হইলেও পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কখনোই সম্ভব না। তো পূর্ণ স্থিতিস্থাপক, এখানে একটা কথা লিখে দিই, পূর্ণ পূর্ণ স্থিতিস্থাপক সম্ভব না। আরেকটা লেখা হয়েছে কি পূর্ণ দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু মানে কি, তুমি চাপ প্রয়োগ করতেছো, কোনো প্রকার ডিফরমেশন হইতেছেই না, সে যতই চাপ প্রয়োগ করো তার মধ্যে কোনো চেঞ্জ নাই। তো এইরকম বস্তু পৃথিবীতে পাওয়া যায় না, কিন্তু এর কাছাকাছি কিছু পাওয়া যায়, যেমন গ্লাস, সেরামিক্স, এইগুলো, যে তুমি যদি একটা টাইলসকে চাপ প্রয়োগ করো সে কিন্তু আসলে চেঞ্জ হইতে চাবে না, কিন্তু একটা পর্যায়ে যে সে কিন্তু ব্রেকডাউন করবে। তো অ্যাকচুয়ালি পূর্ণ দৃঢ় বস্তু সম্ভব না, পূর্ণ স্থিতিস্থাপক সম্ভব না, পূর্ণ নমনীয় কিন্তু সম্ভব না। কিন্তু এই তিনটাকে একবারে যদি আমি সংজ্ঞায়িত করি যে আংশিক স্থিতিস্থাপক বস্তু কিন্তু সম্ভব, আংশিক স্থিতিস্থাপক বললে কিন্তু সবকটাকেই কভার করে যাবে, ঠিক আছে? তো এখন আমরা যে পীড়ন দেখলাম, বিকৃতি দেখলাম, তো পীড়ন বিকৃতি আমরা দেখছি দৈর্ঘ্য বরাবর। তো দৈর্ঘ্য বরাবর হইলে সেটাকে আমরা বলি দৈর্ঘ্য বিকৃতি, আর যদি সেটা আয়তন বরাবর হয় তাকে বলে আমরা সেটাকে আয়তন বিকৃতি। আর ক্ষেত্রফল বরাবর বলা যায় না, ক্ষেত্রফল বরাবর হয় না অ্যাকচুয়ালি। তো ক্ষেত্রফল বরাবর না, ওইটাকে বলা হয় তোমার অ্যাকচুয়ালি, দেখো এখানে একটা পৃষ্ঠ থাকে, ওই পৃষ্ঠের আমরা কি করি, একটা পয়েন্ট ফিক্সড রেখে দিই, একটা লাইন ফিক্স রেখে দিই, আর অন্য লাইনে ফোর্স অ্যাপ্লাই করি। এই লাইন বরাবর ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে অ্যাকচুয়ালি, এখান থেকে যদি আমরা ফোর্সটা অ্যাপ্লাই করি, এখান থেকে যদি ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা দেখতে শেপ অনেকটা এমন হয়ে যাবে, কারণ নিচের সারফেসটা তো আমি ফিক্স করে দিছি, এটা তো ফিক্স করে দিছি, উপরের সারফেসটা কি হয়ে যাবে, একটু পরস্পরের থেকে দূরে সরে যাবে। তো দেখো এখানে এখানে কি হয়, এখানে এক প্রকারের বিকৃতি সৃষ্টি হয়, সেই বিকৃতিকে আমরা এই অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করি, এই যে এটাকে থিটা দিয়ে প্রকাশ করে থাকি। আর আমাদের ফোর্সটা প্রয়োগ করতেছিলাম কোন দিকে, এই দিকে, আর ক্ষেত্রফল কিসের, এই যে এইটার ক্ষেত্রফল, এই যে তলটা আছে এই তলটা ক্ষেত্রফল। তো এই যে তলটার ক্ষেত্রফল আর এফ দিয়ে আমরা যেই পীড়নটা বের করব, একে বলা হবে কৃন্তন কৃন্তন পীড়ন, এই পীড়নটাকে বলা হবে কৃন্তন পীড়ন। আর এই যে আমরা অ্যাঙ্গেলটা দেখতেছি, এই বিকৃতিটাকে বলা হইতেছে কৃন্তন কৃন্তন বিকৃতি। তো কৃন্তন বিকৃতি অ্যাকচুয়ালি ওই থিটা এর ট্যান অনুপাতে প্রকাশ করা হয়। তো ট্যান অনুপাত দিলে লেটস সে এটাকে ডি হিসেবে ডিনোট করলে, এটাকে এইচ হিসেবে ডিনোট করলে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডি বাই এইচ।
ঠিক আছে। তো আমরা এইটাও জানি যে থিটা এর মান 4 ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়। তো থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডি বাই এইচ। তো আমরা এই যে মাঝখানে টার্মটা আর লিখি না, আমরা আসলে থিটা ইজ ইকুয়াল টু লিখি ডি বাই এইচ, এই জিনিসটা অ্যাকচুয়ালি লিখি। তো ক্রিন্তন বিকৃতি যদি আসে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ ট্যান থিটাটা মনে রাখতে পারো, কখনো কখনো কাজে লেগে যেতে পারে, বাট এই জিনিসটাই মেইন যে থিটা ইজ ইকুয়াল টু ডি বাই এইচ। আর এইটা অবশ্যই মাথায় রাখবা, থিটা কিন্তু রেডিয়ান অ্যাঙ্গেল, ঠিক আছে, রেডিয়ানে নিতে হবে, ঠিক আছে, এই থিটাকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না, ঠিক আছে। এখন যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে ফেলছি, এটা হইল ক্রিন্তন, অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়, আর আয়তনের ক্ষেত্রে কি হয়। আয়তন যদি চিন্তা করি, একটা গোলক চিন্তা করো, একটা গোলক, এটা হইতে পারে একটা বেলুন, বেলুনের চারিদিক থেকে তুমি বল প্রয়োগ করতেছো, চারিদিক থেকে এক পরিমাণ বল প্রয়োগ করতেছো। তো বেলুনের সারফেসের একটা ক্ষেত্রফল আছে না, বেলুনের ক্ষেত্রফল, বেলুন তো দেখতে গোলকের মতো, তো গোলকের যখন ক্ষেত্রফল থাকতে পারে, তার মানে বেলুনের সারফেসেরও একটা ক্ষেত্রফল থাকবে, সেটাকে আমরা লেটস সে এ দিয়ে ডিনোট করলাম, এ দিয়ে ডিনোট করতেছি। আর এর তো একটা আয়তন ছিল, প্রথমে একটা ইনিশিয়ালি আয়তন ছিল, সেই ইনিশিয়াল আয়তনকে আমরা বলতেছি বড় হাতের ভি, ইনিশিয়াল আয়তন। আর যখন এটাকে চাপ দিলাম, সেটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। তো কিছু পরিমাণ কি হইলো, কমে গেল। এই কমে যাওয়াটুকু দেখো, এটা ধরো ভি বড় হাতের দিলাম, তো এখানে V1 দিলে আর এটাকে V2 দিলে, ঠিক আছে। তো এই যে চেঞ্জ হইলো, এই চেঞ্জকে আমরা ছোট হাতের ভি দিয়ে লিখি V1 মাইনাস V2, ঠিক আছে। তো আমরা যেরকম দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখছি যে একক মাত্রায় পরিবর্তন, যে এল দৈর্ঘ্যের কোনো বস্তু যখন আমরা পরিবর্তন করতেছি, তখন সে এল দৈর্ঘ্য পরিমাণ বেড়ে যাইতেছে, একক মাত্রার জন্য কি হয়েছে, এল বাই এল হয়েছে। ঠিক ওই রকম ভাবেই ভি আয়তনের কোনো বস্তুকে যখন তুমি পরিবর্তন করতেছো, তখন সে ছোট হাতের ভি হইতেছে। ছোট হাতের ভি বোঝাইতে আমি এইভাবে একটা দিতেছি, ছোট হাতের ভি হইতেছে। আর একক মাত্রায় তাহলে কি হবে, ছোট হাতের ভি বাই ভি। তো এই যে জিনিসটা পাইলা, এটাকে বলা হইতেছে তোমার আয়তন বিকৃতি। আর আয়তন পীড়ন কি, আয়তন পীড়ন এটারও সেম এফ বাই এ। তো চলো একটা শর্ট দিয়ে দিই, সামারি দিয়ে দিই এই জিনিসটার, যে যদি তোমার বলে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি হইলে হবে এল বাই এল। ক্রিন্তন মানে কোনটা, কোনো সারফেসের এক পাশকে স্থির রেখে আরেক কর্নারে বল প্রয়োগ করতেছো, তাকে বলা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি ইজ ইকুয়ালস টু ডি বাই এইচ বা থিটায় বলতে পারো। তারপরে হইতেছে যেটা আসে সেটা হচ্ছে আয়তন বিকৃতি, যেটা বলতে পারো ছোট হাতের বি বাই ভি, ঠিক আছে। তারপরে যেটা বলতে পারো, এইটা হলো বিকৃতি লিখে দিলাম। আর এটা হচ্ছে পীড়ন যদি দেখো, পীড়ন হচ্ছে সবকটারই সেম। পীড়ন হচ্ছে সেটা হইতে পারে দৈর্ঘ্য, হইতে পারে তোমার ক্রিন্তন, হইতে পারে সেটা আয়তন, সবার ক্ষেত্রেই সেম। এটা কি এফ বাই এ, পীড়ন সবগুলোর ক্ষেত্রে এফ বাই এই আসবে। তো এটা ডিফার করে, সেটা তুমি কোনভাবে মেজার করতেছো। দৈর্ঘ্য বিকৃতি হইলে এ হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এটা আয়তন বিকৃতি হইলে এ হইতেছে তোমার সারফেস বা টোটাল যেই ইয়ের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এই যে একটা গোলক মিলে পুরো একটা তল থাকে, ওই তলের ক্ষেত্রফলটাকে নির্দেশ করতেছে। আর যদি ক্রিন্তন বিকৃতি হয়, তাহলে সেই ক্ষেত্রফলটা কেমন হবে, সেই ক্ষেত্রফলটা এই যে তলের যে ক্ষেত্রফলটা আছে, এই তলের ক্ষেত্রফলকে ক্রিন্তন বিকৃতি তল বলা হইতেছে, ঠিক আছে। তো এই মোটামুটি তোমার বিকৃতি আর পীড়নের কথাবার্তা। তো এই যে পীড়ন বিকৃতির একটা হুকের সূত্র আছে, বলা হইতেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাই তো। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি যদি সমানুপাতিক হয়ে থাকে, তো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বিষয়টা এমন হবে না যে দৈর্ঘ্য বিকৃতির পীড়ন হইতেছে এফ বাই এ, আর হইতেছে কি এল বাই এল। তো পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য আমরা কি করি, একটা ধ্রুবক আনি। তো এই ধ্রুবককে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে ওয়াই বলা হয়। ওয়াই মানে হচ্ছে ইয়াংস মডুলাস, ঠিক আছে, ইয়াংস
মডিউলাস। ঠিক আছে, তো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এটাকে বলা হয় ইয়াংস মডুলাস। আর যদি এটা আয়তন বিকৃতি হইতো তাহলে সবকিছুই সেম থাকতো, এফ বাই এ ইজ ইকুয়াল টু এল বাই এল। তো এটা বিটা না, অ্যাকচুয়ালি বি দিয়েই প্রকাশ করা হয় সাধারণত। বি কে বলা হয় বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস। ঠিক আছে, বাল্ক মডিউলাস কখন হবে? যখন সেটা আয়তন বিকৃতি হবে, সরি আয়তন বিকৃতি, যেহেতু আয়তন বিকৃতির জন্য এখানে কি হবে, ভি বাই ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। তো এটাকে বলা হইতেছে আয়তন বিকৃতির জন্য সূত্র, আর এটা কি দৈর্ঘ্য বিকৃতির জন্য সূত্র। শুধুমাত্র একটাই চেঞ্জ তুমি যদি খেয়াল করে দেখতে পারো, সেটা হচ্ছে ইয়াং মডুলাস আর বাল্ক মডুলাস, এই দুইটাই হচ্ছে চেঞ্জ। আর এখানে দৈর্ঘ্য বলে এল বাই এল, আর এখানে আয়তন বলে ভি বাই ভি। আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি সেই জন্য আর কি। তো এই দুইটা দেখলাম। লাস্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের কৃন্তন। তো কৃন্তনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি সেটা কি, পীড়ন আবার বিকৃতি সমানুপাতিকই হবে। পীড়ন বিকৃতি সমানুপাতিক, তো বিকৃতি কি ছিল এখানে, থিটা ছিল। তো থিটা, তো এখানে এইটা উঠাইতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তো ধ্রুবকটা আনো, এটাকে আমরা ইটা বলি। ইটা মানে হইতেছে দৃঢ়তার গুণাঙ্ক। এটাকে কি বলা হইতেছে, দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক বলা হইতেছে। তো তোমার এই ইটাকে বলা হইতেছে দৃঢ়তার গুণাঙ্ক। এই থিটার আরেকটা রূপেও তুমি প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে ডি বাই এইচ হিসেবে প্রকাশ করতে পারো। বাট এই যে সূত্রগুলো তুমি জেনে গেলা, তুমি বারবার ধরো পরীক্ষার হলে অনেক সময় সূত্র মুখস্থ করে যাও, ভুলে যাও। তো তুমি একটু চিন্তা করো, পীড়ন বিকৃতির সমানুপাতিক কোনটা আনবা, তুমি ইয়াংস মডুলাস আনবা, বাল্ক মডুলাস আনবা, নাকি ইটা আনবা, কোনটা আনবা? সেটা নির্ভর করে কিসের উপর? সেটা নির্ভর করে তোমার দৈর্ঘ্য বিকৃতি হইতেছে না কৃন্তন বিকৃতি হইতেছে না আয়তন বিকৃতি হইতেছে। তুমি সেটার উপর ডিপেন্ড করে এখানে ইটা আনবা, বাল্ক আনবা, ইয়াং আনবা, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি নিজে নিজে সূত্র মানে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু চিন্তা করবা, ওইভাবেই তুমি পেরে যাবা। তো এখন যে জিনিসটা আসে সেটা হইতেছে যে তোমাদের যখন একটা বস্তুকে এইভাবে আমি টাঙায় রাখছি, তখন এর মধ্যে যখন বল প্রয়োগ করলাম, তো বল প্রয়োগ করলে কি শুধু দৈর্ঘ্যে বাড়ে? এটা তো কোণা দিয়েও আস্তে আস্তে চিকন হয়ে যায়। শুধু কি বাড়ে? কিন্তু এই পার্শ্ব দিয়ে কি হয়, পার্শ্ব দিয়েও ছোট হয়ে যায়, এই পাশ দিয়েও ছোট হয়ে যায়। দৈর্ঘ্য দিয়ে বাড়তেছে ঠিক আছে, এই যে এইটুকু বাড়লো ঠিক আছে, এটুকু পরিমাণ বাড়ছে এল পরিমাণ, কিন্তু সে কিন্তু পাশ দিয়েও ছোট হয়েছে। তো এই যে পাশ দিয়ে ছোট হইল, এইটাকে বোঝানোর জন্য আমরা আরেকটা রাশি ইন্ট্রোডিউস করছি, সেটাকে বলা হয় পয়সনস রেশিও বলা হয়, বা বাংলায় বলা হয় পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাত যদি দেখো, পয়সনের অনুপাতকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা মানে হইতেছে তোমার পয়সনস রেশিও মানে হচ্ছে উপরে থাকবে পার্শ্ব বিকৃতি, মানে পাশ দিয়ে কিভাবে বিকৃতি হইতেছে, বিকৃতি মানে কি, যতটুকু পরিবর্তন নিচে তার ইনিশিয়ালি যে ছিল। তো ইনিশিয়ালি তার একটা রেডিয়াস ছিল, তো রেডিয়াস ধরে নাও আর। রেডিয়াস বলতে যে প্রস্থচ্ছেদ এর নিচে প্রস্থচ্ছেদ আছে না, এখানে এই যে প্রস্থচ্ছেদ এর রেডিয়াস আছে। তারপর যখন তুমি টান দিতেছো, এটা কি একটু সরু হয়ে আসতেছে। তো সরু হইলে কি হচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাইতেছে। তো চেঞ্জ হওয়ার পরে যে যতটুকু কমলো, সেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করতেছি। তো এটাকে বলা হইতেছে পার্শ্ব বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতি তো আমরা জানি এল বাই এল। এটা কি, এল হচ্ছে যতটুকু পরিবর্তন হইলো, আর বড় এল হইতেছে ইনিশিয়ালি সে যতটুকু ছিল। তো এখন খেয়াল করো, এই যে ইনিশিয়ালি এল যতটুকু ছিল, টান দেওয়ার পরে ইন টোটালে কিন্তু বাড়ছে। আর এখানে টান দেওয়ার পরে মানে পার্শ্ব বরাবর যদি খেয়াল করো, টান দেওয়ার পরে এটা কমছে। তো একটা বাড়তেছে আর একটা কমতেছে। তার মানে কি, একটা যদি পজিটিভ হয় আরেকটা নিশ্চয়ই নেগেটিভ হবে, একটা যদি পজিটিভ হয় আরেকটা নেগেটিভ হবে। বিষয়টা কেমন, যে ধরো এইটার ক্ষেত্রে তুমি কি করবা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল যখন করবা, তখন কি পজিটিভ ভ্যালু আসবে। ফাইনাল ধরো এখানে 10 মিটার চলে গেছে, আর এটা 9 মিটারে ছিল, এল ইজ ইকুয়াল টু 9 মিটার। তো
তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে এল এর ভ্যালু কি আসবে? 1 মিটার, মানে পজিটিভ ভ্যালু আসবে। আর যদি তুমি এইটার ক্ষেত্রে করো তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কত আসবে? দেখো এখানে ধরো 2 মিটার ছিল আর এখানে গিয়ে 1.5 মিটার হইলো, তো এটার ফাইনাল কত? 1.5। তো 1.5 মাইনাস 2 ইনিশিয়াল, ফাইনাল থেকে ইনিশিয়াল যখন বিয়োগ করতেছো তখন কত আসবে? 0.5 আসবে, 0.5 আসবে, -0.5। তো দেখো অ্যাকচুয়ালি তুমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করো বা ইনিশিয়াল মাইনাস ফাইনাল করো, দুইটাতেই সেম করতে হবে। এটাতেও যদি ইনিশিয়াল মাইনাস ফাইনাল করো তাহলে উপরটাতেও ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতে হবে। তো একটা পজিটিভ আসলে আর একটা কি আসবে? নেগেটিভ আসবে। তো এই জন্য কি করা হয়? এই জন্য যাতে আমাদের রেজাল্টটা পজিটিভ আসে, এই কারণে এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয় আর উপরে লেখা হয় পার্শ্ব বিকৃতি আর নিচে লেখা হয় দৈর্ঘ্য বিকৃতি। তো উপরে পার্শ্ব বিকৃতি, নিচে থাকবে দৈর্ঘ্য বিকৃতি, এটাই হচ্ছে পয়সনস রেশিও। ঠিক আছে, তো আমরা এই যে যতগুলো মডিউলাস দেখলাম, যতগুলো গুণাঙ্ক দেখলাম, তাদের মধ্যে কিছু সম্পর্ক আছে। যেরকম যে যদি তুমি ইটা লেখো, উপরে ইয়াংস, নিচে সিগমা 1 প্লাস, সরি এইটা আসবে 2 ইন্টু 1 প্লাস সিগমা। তো একটু খেয়াল করো, এই যে সম্পর্কটা এখানে দেখতে পারতেছি, এই সম্পর্কটা থেকে একটা জিনিস খুবই মজার আছে যে এইটাও তো পজিটিভ, এটাও তো পজিটিভ, তার মানে নিশ্চয়ই এই টোটালটাকে পজিটিভ হইতে হবে, কারণ এইটা পজিটিভ, এইটাও পজিটিভ। এইটা নেগেটিভ হইলে অ্যাকচুয়ালি তো ইকুয়েশন মিলবে না। তার মানে অবশ্যই কি হবে? 2 ইন্টু 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দ্যান কি? 6, সরি গ্রেটার দ্যান 0। তো যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এখান থেকে 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দ্যান 0 লিখতে পারো। সিমিলারলি আবার কি লেখা যায়? সিগমা ইজ গ্রেটার দ্যান -1। তার মানে সিগমা এর ভ্যালু -1 থেকে অবশ্যই কি হবে? বড় হবে। এখান থেকে একটা জিনিস পাইলা যে সিগমার ভ্যালু -1 থেকে অবশ্যই বড় হবে। আবার যদি খেয়াল করো বাল্ক মডিউলাসের সাথে যে সম্পর্কটা, যে 3 1 2 সিগমা, 2 সিগমা, তো এখানে 1 2 সিগমা ইজ গ্রেটার দ্যান 0 হইতে হবে। তো এটা যদি 0 হয় তাহলে খেয়াল করো সিগমা ইজ অ্যাকচুয়ালি 2 সিগমা, আচ্ছা 2 সিগমাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, 2 সিগমাকে ওই পাশে নিয়ে গেলে 1 গ্রেটার দ্যান 2 সিগমা, সিগমাকে এই পাশে এইভাবে লেখা যায় সিগমা ইজ লেস দ্যান 1, তো সিগমা ইজ লেস দ্যান 1/2। তো সিগমা এর ভ্যালু দেখলাম, আগেরটাতে কি দেখলাম? আগেরটাতে দেখলাম -1 থেকে বড় হবে, সিগমা এর ভ্যালু অবশ্যই -1 থেকে বড় হবে। আর পরের রেশিও থেকে আরেকটা জিনিস পাইলাম, সিগমা এর ভ্যালু অবশ্যই থেকে হাফ থেকে ছোট হবে। তো এই যে দুইটা জিনিস আমরা দেখতে পারছি। তো সিগমা এর ভ্যালু সাধারণত থিওরিটিক্যালি -1 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত, হাফ পর্যন্ত ভ্যারি করে অ্যাকচুয়ালি। তো আমরা তো অনেক কিছুই দেখছি, অনেক কিছুই বিকৃতি টিকৃতি দেখলাম, পয়জনস রেশিও দেখলাম। তো এইগুলো থেকে কিছু ম্যাথ করা যায়। তো ম্যাথের মধ্যে যদি আসি, তো লেটস সে আমি একটা তোমাকে তার দিলাম, সেই তারটা উপরে ওয়ালের সাথে বাঁধা আছে, উপরে একটা ওয়াল আছে, সেই ওয়ালের সাথে বাঁধা আছে, সেই ওয়ালকে নিচের দিক আর তারকে এই নিচের দিকে টান দেওয়া হইতেছে এফ বলে। ঠিক আছে, তো এফ বলে যখন টান দেওয়া হইতেছে তার নিজের মধ্যেও এফ বল ফিল করবে। তো এই যে পীড়ন কোনটা, পীড়ন কোন এফটা, মানে পীড়ন আসলে কি? পীড়ন হইতেছে নিজের মধ্যে যে বল সৃষ্টি হইতেছে বস্তুর, পীড়ন কি? নিজের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হইতেছে, এর প্রতিরোধকারী বল সৃষ্টি হইতেছে কোন দিকে? এই দিকে। এই যে প্রতিরোধকারী বলটা সৃষ্টি হইতেছে একে বলা হইতেছে পীড়ন। তো এই এফ আর এইটার মান ইকুয়াল হওয়ার কারণে আমরা পীড়নের যে বল, ওই বল আর এই বল সেম লিখি অ্যাকচুয়ালি। তো এখন এই এফ এর মান যদি লেটস সে 10 নিউটন হয়, 10 নিউটন হয়, আর ইনিশিয়ালি এটা 10 মিটার আছে। আর যখন তুমি বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করার কারণে এল হচ্ছে 10 টু দি পাওয়ার লেটস সে 0.00
1 মিটার পরিবর্তন হইতেছে এল এর ভ্যালু। আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, এইভাবে আমি বলে দিলাম। তাহলে বলো এই বস্তুটার ইয়াংস মডুলাস কত? তো যদি ইয়াংস মডুলাস বের করতে হয় তাহলে কি করতে হবে? ওই সেম যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন বিকৃতির সমানুপাতিক, তার মানে এই সূত্র হয়ে গেল ইয়াংস মডুলাস। তো এই যে ইয়াংস মডুলাসটা এক পাশে আনো, এবার ইয়াংস মডুলাস বের করতে হবে আমাদের। এখন এখান থেকে ইয়াংস মডুলাস সমান, তুমি এলটা এই পাশে নিয়ে এসো, নিচে আসবে এটা। তো এফ এল ডিভাইডেড বাই এ এল, ভ্যালুগুলো ইনপুট দাও, তোমার অ্যান্সার অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথ তুমি পাবা বেশিরভাগ ক্ষেত্রেই। আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এর মধ্যে সঞ্চিত যে শক্তি, এই সঞ্চিত শক্তির পরিমাণটা কত হবে সেটা আমরা একটু বের করা শিখি। সঞ্চিত শক্তিটা দেখি। দেখো এখানে যদি একটা বস্তু থাকে, তার এই বরাবর তুমি বল প্রয়োগ করে কিছু পরিমাণ সরণ ঘটাইলে, লেটস এটা এল, ঠিক আছে, আর এইটা হচ্ছে এল, আর এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে লেটস এফ পরিমাণ বল দিতে হয়েছে। তো দেখো প্রথম দিকে তোমার কিন্তু একটু বেশি বল দিতে হয়, তারপরে আরো বেশি, তারপরে আরো বেশি, তারপরে আরো বেশি। কারণ কি তোমার হইতেছে এই যে মনে নাই সেই গ্রাফে আস্তে আস্তে কি হইতেছিল, আকর্ষণ বল বাড়তেছিল। তো আকর্ষণ বল যখন বাড়তেছে নিজেদের মধ্যে, তখন তোমার আরো বেশি ফোর্সে টানতে হইতেছে। তার মানে কি এফ ফোর্স আস্তে আস্তে বাড়াইতে হইতেছে। তো এফ ফোর্স যখন তুমি বাড়াচ্ছ তখন কি করতে হবে? দেখো এইটা তোমার ইন্টিগ্রেশন করেও বের করা যায়, বাট তুমি যদি সহজভাবে চিন্তা করতে যাও, আস্তে আস্তে বাড়তেছে। তো এখানে পজিশনের মানে এই পয়েন্টের ইনিশিয়াল পয়েন্টের যেই বলটা থাকবে আর এই পয়েন্টে যে বলটা থাকবে, তাদের যে মিন ভ্যালু মানে এভারেজ করলে, আর এখান থেকে এই পয়েন্টের কিছু দূর পয়েন্ট সরে আসো, ঠিক এখান থেকে ওই পয়েন্ট সরে আসো, এই দুটো পয়েন্টের মিন করলে একই ভ্যালু আসবে। তার মানে আমাদের বলা হইতেছে যে গড় বল এফ এর আসলে গড় বল বের করো। তো গড় বল বের করতে গেলে f/2 দিতে হবে আর কি। তো f/2, এখন দেখো ওয়ার্ক কাজ সমান কি বল ইন্টু স্মরণগত হইতেছে ছোট হাতের এল। তো আমাদের কোনো বস্তুর উপরে যে পরিমাণ কাজ করা হয় সে পরিমাণ শক্তি বস্তুতে জমা হয়। তার মানে এর মধ্যে সঞ্চিত শক্তি ইউ সমান FL/2। তো এখানে এফ এর ভ্যালু তুমি অন্য জায়গা থেকে রিপ্লেস করতে পারো। তোমার কাছে দেখা যাচ্ছে এফ এর ভ্যালু দেওয়া নাই, বাট তোমার কাছে এই বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য কতটুকু বাড়ছে সেটুকু দেওয়া আছে, কতটুকু ইনিশিয়ালি দৈর্ঘ্য ছিল সেটুকু দেওয়া আছে। তার মানে তুমি আলটিমেটলি কি বের করতে পারবা? এফ এর ভ্যালু বের করতে পারবা। এফ এর ভ্যালু বের করতে পারলে সেখান থেকে এফ এর ভ্যালু এখানে ইনপুট দিবা, এল এর ভ্যালু দিবা, বসাবা, অ্যান্সার চলে আসবে। তো এতটুকুই ছিল মূলত আমাদের প্রথম পার্টের আলোচনা। এরপরে যেই পার্টটা আছে সেটা হইতেছে তোমার পৃষ্ঠটান, সান্দ্রতা গুণাঙ্ক, এইগুলো একটা পার্টে আলোচনা করা হবে। তো আজকে ক্লাসে এতটুকুই থাকবে, তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।